আজকে আমরা শুরু করতে যাচ্ছি রায় মার্টিনের যে আমাদের পার্ট 3 পরমাণু চ্যাপ্টারের পার্ট 3 কোশ্চেনগুলো এখানে থাকবে। তো আগের দিনে আমরা মেবি 24 অবধি করেছি, তো আজকে 25 থেকে তারপরে কোশ্চেন থাকবে। এর পরে আর একটা পার্ট থাকবে, সেই পার্টে কিন্তু আমরা রায় মার্টিনের পরমাণু চ্যাপ্টার শেষ করে দেবো। এবং তোমাদের যেটা কথা দেয়া আছে সলিউশন, ঠিক আছে, প্রবলেম সলিউশন, যেগুলো অনলি তোমাদের সালে প্রিভিয়াস ইয়ারে এসছে এবং যেখান থেকে কোশ্চেন কিন্তু রিপিট হয়, এইবারেও এসছে। তো সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা কিন্তু আগামী দিনে বা আগামী সপ্তাহের মধ্যে শুরু করব, ঠিক আছে। তো আজকে আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি। এর আগে যে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন সেই সূত্রগুলো কিন্তু এখানে আমরা লিখে রেখে দিয়েছি, ঠিক আছে। আর নটের মান, ই, চৌম্বক ভ্রামক, এটা আমাদের লাগবে। তোমাদের ছায়ার বইয়ে দেখবে এটা নেই, ঠিক আছে, চৌম্বক ভ্রামক এই জিনিসটা নেই। ভূমিস্তর বলতে কি বোঝো, প্রথম উদ্দীপক স্তর মানে কোনটা, রিডবার্গ ধ্রুবকের মান, ঠিক আছে, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জির সঙ্গে টোটাল এনার্জি সম্পর্ক, আর বর্ণালী রেখা। এটা তো আমাদের 2025 সালে এসছে, ঠিক আছে, এটা 2025 সালে এইচএসে এসছে। শুরু করা যাক। আচ্ছা, প্রথম কোশ্চেন, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এন-তম স্তরে উদ্দীপিত করা হয়েছে। উদ্দীপিত স্তর থেকে এন এর নিচে সকল স্তরগুলিতে যাওয়ার জন্য মোট কতগুলি বর্ণালী রেখা পাওয়া যায়। তাহলে বর্ণালী রেখা এন সমান কি হয়, এন ইন্টু এন মাইনাস 1/2, জাস্ট এইটুকু উত্তর তোমরা 2 নাম্বার পাবে, ঠিক আছে। জাস্ট এইটা লেখা দেওয়ার জন্য তোমরা 2 নাম্বার পাবে এবং এটা এখানে দেখো উত্তর আছে, ঠিক আছে। পরের কোশ্চেন আমরা যাই। এখানে বলছে রিডবার্গ ধ্রুবকের মান আছে সেন্টিমিটারে, ঠিক আছে, সেন্টিমিটারে আছে, কিন্তু আমরা এটা নেবো এসআই, এবং এসআই এর রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 1.09 10⁻⁷ মিটার ইনভার্স, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এসআই এর মান, আর এটা যেটা দিয়ে আছে এটা হচ্ছে আমাদের সিজিএস এর মান, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে বামার শ্রেণী, তাহলে বামার শ্রেণী আমি এখানে লিখে দিলাম আগে লাইম্যান শ্রেণী আছে, তারপরে আমাদের আছে বামার শ্রেণী। এবার লাইম্যান শ্রেণীতে N1 এর মান কত, 1, বামার শ্রেণীতে N1 এর মান 2। এবার লাইম্যান শ্রেণী N2টা তোমার শুরু হচ্ছে 2 থেকে ইনফাইনাইট অবধি যাচ্ছে, বামার শ্রেণীতে N2টা শুরু হচ্ছে 3 থেকে এবং সেটা ইনফাইনাইট অবধি যাচ্ছে। আচ্ছা, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, আমি এখানে সূত্রটা লিখছি 1/λ, এখানে যেহেতু বামার আছে এখানে বি লিখলাম, ঠিক আছে, আর ফার্স্ট ব্র্যাকেট 1/n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। N1 এর মানের কোনো পরিবর্তন হবে না। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু 2025 সালে এসছে। এই যে N1 এর মান, বামারের ক্ষেত্রে N1 এর মান ফিক্সড 2, কিন্তু N2 এর মানটা আমাদের 3 থেকে ইনফাইনাইট অবধি আছে এবং আমাদেরকে সেরকম হিসেবে সিলেক্ট করতে হবে জিনিসটা। তো দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য যখন বলবে, মনে রাখবে ল্যামডাকে যদি আমার দীর্ঘ করতে হয়, মানে অনেক লম্বা করতে হয়, বড় করতে হয়, N2কে আমাকে ছোট করতে হবে, N2 সব থেকে ছোট মান বসাতে হবে। আর N2 সব থেকে ছোট কোথায়, যেখান থেকে শুরু হচ্ছে 3, তাহলে এখানে আমি N2 মান 3 বসাবো। তাহলে আর N1 এর জায়গায় কত বসাবো, 2। এবার 2 এখানে যদি বসাই, তার উপরে স্কোয়ার আছে, তার মানে এটা 1/4 আসবে, মাইনাস এখানে কি আছে N2 তার স্কোয়ার, N2 যদি এখানে বসাই 3 এর স্কোয়ার করলে 9, তাহলে সেক্ষেত্রে এটা 1/9 আসবে। আর এটা যদি আমি লসাগু করি, তাহলে লসাগু করে এইখানটা আসবে 36, এইখানটা আসবে 9 আর 4, তাহলে 9 - 4 মানে 5r/36, এটা এলো। আচ্ছা, তো ল্যামডা অফ আমাদের বামার সেটা আমার বেরোবে কত, 36/5r, এটা করে কত আসছে এটা আমরা লাস্টে দেখছি। নেক্সট আমাদের বলছে হস্রতম মানে এবার আমাদের কিন্তু ল্যামডাটা লাগবে সব থেকে ছোট লাগবে, ঠিক আছে। এবার এখানে যেটা লাগবে হস্রতম মানে হচ্ছে ল্যামডাটা আমাদের সব থেকে ছোট লাগবে, সেজন্য N2 এর মান আপ থেকে সব থেকে বেশি বসাতে হবে। তাহলে N2 এর সব থেকে বেশির মান যদি আমি বের করতে চাই, তার মানে এর সব থেকে বেশি মান 3 থেকে ইনফাইনাইট অবধি যাচ্ছে, তাহলে আমাকে N2 এর মান কত বসাবো, ইনফাইনাইট। আমি প্রথমেই ডাইরেক্ট বসাচ্ছি এখানে 1/4 মাইনাস 1/ইনফাইনাইট, 1/ইনফাইনাইট মানে 0, তো এটা আসছে r/4, ঠিক আছে। তাহলে ল্যামডা বামার এখানে চলে এলো 4/r, এটা আমি 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। এটার ক্ষেত্রে ইকুয়েশন সলিউশন করে কত আসে দেখা যাক। তো 36 ফার্স্ট ব্র্যাকেট ভাজিত 5 ইন্টু আর এর মান 1.09 ইন্টু 10⁻⁷, এবং এটা সলিউশন করে আসছে 6.5055 ইন্টু 10⁻⁷, -7 আছে, এই ডটটাকে যদি 3 ঘর নিয়ে যাই, -7 -8 -9 -10, তার মানে এটা আসছে 6605 এই আর্মস্ট্রং, এবং এটাই হচ্ছে এর ক্ষেত্রে অ্যান্সার। তোমরা একটু ডিফারেন্ট পাবে, কারণ
এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে একদম অ্যাকিউরেট মান নেয় না, যেমন আর এর মান অ্যাকিউরেট এখানে এইটা নয়, এরপরে আরো অনেক সংখ্যা থাকে, যেমন এখানে আছে দেখো 9 7 3 7, সেই জন্য মানটা একটু ডিফারেন্স হয়েছে, অসুবিধা নেই। তো সেই তারপরে 4/r যদি করি, 4/r যদি করা হয় 4 ভাজিত 1.09 ইন্টু 10⁻7, এটা যদি করো তো এইটা আসবে তোমার 3 এটা তোমার আসবে 3.669 ইন্টু 10⁻7, তাহলে -7 এখানে -8 -9 -9, সো 3669 আর্মস্ট্রং আসলো এটা, এবং এটাই আছে। পরের কোশ্চেন এখানে বলছে হাইড্রোজেন পরমাণুর একটি কক্ষের শক্তি বলা আছে -3.4, এবং এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রেখে দিও তোমাদের 2026 সালের জন্য, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর কোন একটি কক্ষের শক্তি বলা হচ্ছে এত, এবং কক্ষের ব্যাসার্ধ। এবার এখানে দেখো কক্ষের ব্যাসার্ধ যদি আমাকে বের করতে হয়, এখানে সূত্র হচ্ছে R = R0n²/z, ঠিক আছে। এইখানে যদি আমি বসাই R = R0n²/z, R0 এর মান আমরা জানি, ঠিক আছে। আমরা z এর মান হাইড্রোজেনের ক্ষেত্রে 1 আমরা জানি, আমাদের লাগবে শুধু n এর মান, n এর মান আমাদের বের করতে হবে। তো এইখানে আমাকে কিন্তু আমাদের শক্তিটা বলেছে ই সমান আমরা জানি কি -13.6 n², সরি মাইনাস এইখানে হবে z²/n², n²টাকে যদি বাঁ দিকে নিয়ে যায় তাহলে n² -13.6, এই ইটা নিচে আসবে, সেই এর মান বলা হচ্ছে 3.4, আর হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান 1, তো এটা কাটাকুটি করলে তোমাদের আসবে 13.6 ভাজিত 3.4, এবং এটা আসছে 4, n² হচ্ছে 4, তার মানে n এর মান আসছে আমাদের 2। এই n এর মানটা যদি এখানে পুট করা হয়, R0 এর মান 0.53, আমি আর্মস্ট্রং এখানে 10⁻10 বসালাম না, কারণ উত্তর আমাদের আর্মস্ট্রংই আসবে। n এর মান কত হচ্ছে 2, 2² করলে এখানে আসছে 4, আর z এর মান 1, একে যদি আমরা 0.53 কে আমরা যদি 4 দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে এই মানটা দেখবে তোমাদের আসবে 2.12 আর্মস্ট্রং, এবং এটাই কিন্তু এক্ষেত্রে আমাদের উত্তর হবে। অবশ্যই পরীক্ষায় কিন্তু লিখে দিও যে R0টা কি, Rটা কি, Nটা কি, Zটা কি, এটা কিন্তু তোমাকে পরীক্ষায় একদিকে লিখে দিতে হবে, তাহলে তোমাদের হাফ নাম্বার কিন্তু কাটা যাবে। পরবর্তী কোশ্চেনের দিকে যাই। 2011 সালে এসছে একটি হাইড্রোজেন পরমাণুর ভূমিদশায়, এই ভূমিদশায় মানে কি, এই ভূমিদশায় মানে হচ্ছে n এর মান 1, ভূমিদশায় আমাদের ই এর মান বলা হচ্ছে -13.6 ইলেকট্রিক ভোল্ট। একটি ইলেকট্রনকে এই দশা থেকে প্রথম উদ্দীপিত কক্ষে মানে n এর মান 2, এখানে আমি ক্লিয়ারলি পুরো লিখে দিয়েছিলাম, ঠিক আছে। প্রথম উদ্দীপক মানে n এর মান 2, এবং সেটা এখানে আমাদের ব্যবহার করতে হবে n এর মান 2। কতটা প্রথম উদ্দীপক কক্ষে যেতে কতটা শক্তি লাগবে, তাহলে শক্তির পার্থক্য আমাদের বের করতে হবে, সেটা সমান কি E2 - E1, ঠিক আছে। তো এইখানে তো আমাদের E1টা আছে, এবার E2টা বের করি, তাহলে n এর মান তো 2 আমরা জানি, তাহলে E2 সমান আমাদের বের হচ্ছে -13.6 n²/z², ঠিক আছে। তো E2 আমাদের চাই, তো -13.6, n এর মান কত 2, 2² মানে 4, তাহলে 4/1, ঠিক আছে। তাহলে আচ্ছা সরি, এটা z²/n² হবে, এটা z²/n² হবে, তো এটা হচ্ছে আমাদের z²/n², তাহলে -13.6/2² মানে 4, আর এখানে z এর মান 1, ঠিক আছে। তো এইটা ক্যালকুলেশন করলে 13.6 ভাজিত যদি 4 করা হয়, এটা আসছে 3.4, তো -3.4, এটা হচ্ছে আমাদের E2 মান, আর এটা হচ্ছে আমাদের E1 এর মান, মানগুলো এখানে পুট করো, তো -3.4 -13.6, এটা ক্যালকুলেশন করলে দেখবে এটা আসবে 10.2 এর মতোই চলে আসবে, 10.2 ইলেকট্রিক ভোল্ট। এটার মানে কি আমি তোমাকে বুঝাই, এইখানে হচ্ছে ধরো এইটা হচ্ছে আমাদের n এর মান 2, ঠিক আছে, আর এইখানে আছে আমাদের n এর মান 1, ঠিক আছে। এটা হয় -13.6, এটা হয় -3.4। এবার বলছে ভূমিদশায় এই জায়গাতে ইলেকট্রনটা আছে, এই জায়গাতে ভূমিদশা মানে এটা, এইখান থেকে আমাকে এইখানে নিয়ে যেতে হবে, এইখান থেকে আমাকে ইলেকট্রনটাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে কতটা শক্তির প্রয়োজন, এদের মধ্যে যে শক্তির পার্থক্যটা আছে, হ্যাঁ 10.2 ইলেকট্রিক ভোল্ট, তো এই ইলেকট্রনটাকে যদি 10.2 ইলেকট্রিক ভোল্ট শক্তি দিয়ে দেওয়া হয়, এ কিন্তু n = 2 চলে যাবে। যদি যে শক্তিটা দেওয়া হয় তার মান 10.3 ইলেকট্রিক ভোল্ট হয়ে যায়, ইলেকট্রন কিন্তু সেই শক্তিটাকে নেবে না, ও কিন্তু খুবই লয়াল এসব বিষয়ে, ওকে 10.2 দিতে হবে, 10.1 দিলে হবে না, 10.3 দিলেও হবে না, ওকে 10.2 আমাদের শক্তিটা দিতে হবে, তারপরে সে n = 2 তে যাবে, ঠিক আছে, বোঝা গেল।
পরের কোশ্চেনে যাই। এখানে বলছে হাইড্রোজেন পরমাণু, আচ্ছা এর যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা ভুল আছে, ঠিক আছে, এই অ্যান্সারটা তো বইতে ভুল আছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম এবং তৃতীয় উদ্দীপিত অবস্থায় মোট শক্তির অনুপাত নির্ণয় করো। সিম্পল একটা কোশ্চেন আমি তোমাদের জিজ্ঞাসা করি, প্রথম উদ্দীপিত মানে এন এর মান কত 2, তৃতীয় উদ্দীপিত মানে এন এর মান কত 4। ক্লিয়ার? এটা এই যে শক্তির অনুপাত জানতে চেয়েছে, তাহলে আমি যদি E2 আলাদাভাবে বার করি -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই তো। তো -13.6 জেড এর মান হাইড্রোজেনের ক্ষেত্রে 1, এন স্কোয়ার মানে এটা 4 আসবে, তাহলে 13.6 ডিভাইডেড বাই যদি 4 করা হয় 13.6 ডিভাইডেড বাই 4 3.4 এর মতো আসবে, তো -3.4 এটা আসছে, ঠিক আছে। বা এই অঙ্কটা আমি এরকম না করে, আমি যদি এই অঙ্কটা এরকম না করে আমি যদি এরকম করি, যেহেতু এগুলো সব ধ্রুবক, এগুলো দেখো 13.6 আর একটা অনুপাতেও 13.6 আসবে, আর জেড আর একটা অনুপাতেও জেড আসবে, আসবে তো। তো সেইগুলোকে তো এমনি কাটাকুটি করে আমরা হাঁটে দিতে পারি, আমাদের জাস্ট এন এর মানটা নিয়ে খেলা হবে। তার মানে এখানে ই সমানুপাতিক হচ্ছে 1/n তার স্কোয়ার, ব্যস্তানুপাতিকে আছে। এখানে বলেছে প্রথম, তার মানে E2/E4 আমাদের জানতে হবে। তাহলে E2/E4 যদি করি, ব্যস্তানুপাতিকে যদি থাকে তাহলে n4 তার স্কোয়ার, আর এটা হচ্ছে n2 তার স্কোয়ার। n4 মানে 4 নম্বর, 4 স্কোয়ার মানে 16, আর n2 মানে 2, 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 1 4, 4 4 16। এটার অ্যান্সার হবে কিন্তু 4:1। এখানে যেটা 9:1 আছে এটা ভুল অ্যান্সার আছে, অ্যান্সারটা হবে 4:1। ঠান্ডা মাথায় একবার করবে, এটাই অ্যান্সার আসবে, ঠিক আছে। আর তুমি যদি ধরে ধরে করো যে E2/E1, দেখবে 13.6 আর জেড কেটে যাচ্ছে, শুধু n2 থেকে যাচ্ছে, ঠিক আছে। তার থেকে আমাদের এটা একবারে ডাইরেক্ট করে নেবো, কোনো অসুবিধা নাই। কিন্তু পরীক্ষায় তোমাকে লিখতে হবে যে যেহেতু 13.6 আর জেড এরা ধ্রুবক, তাহলে ধ্রুবককে হাঁটিয়ে আমরা সমানুপাতিক চিহ্ন দিতে পারি, দিয়ে এই সমীকরণটা আসছে। পরে কোশ্চেন দেখা যায়। এখানে বলা আছে, আচ্ছা এইখানে দেখো সমতুল্য চৌম্বক ভ্রামক নির্ণয় করতে দিয়েছে, চৌম্বক ভ্রামক নির্ণয় করতে দিয়েছে। এখানে দুটো কোশ্চেন আমি করাবো, ঠিক আছে, দুটো কোশ্চেন আমি করাবো, দুটোই পরীক্ষায় এসছে। দেখো টি সমান কি হয়, টি সমান হয় 2πr/v, বেগ হয় টি সমান। আচ্ছা ভালো কথা। আই সমান কি হয়, কারেন্ট সমান, কারেন্ট সমান হয় আধান, এখানে ইলেকট্রনের আধান আছে বাই টি, তার মানে ই, আর যদি টি বসায়, টি এর জায়গায় বসবে 2πr, ওপরে আমাদের ভিটা যাবে, ঠিক আছে, আয়ের মান। এবার এম সমান হয় আই এ, এমটা কি স্যার, চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক সমান কি হয় কারেন্ট, আর এরিয়া, এরিয়াটা কি ইলেকট্রনটা যে বৃত্তাকার পথে ঘুরছে তার এরিয়া। আর বৃত্তাকার পথের যদি ক্ষেত্রফল জানতে চাই সেটা হচ্ছে πr²। এখানে মানগুলো পুট করো, আয়ের মান হচ্ছে EV/2πr, তো 2πr বসালাম ইন্টু এর জায়গায় πr² বসালাম, তো πr² যদি বসাই তাহলে পায়ের সাথে একটা পাই কাটলো, আর এই আর এর সাথে এই আর কেটে ওপরে একটা আর থাকলো, ঠিক আছে। তাহলে উত্তরটা এলো হাফ EVR, এটাই হচ্ছে আমাদের চৌম্বক ভ্রামক। এবার এখানে দেখো হাফের মান তো ঠিক আছে, অসুবিধা নাই। ই এর মান কত এখানে বলে দিয়েছে, ই এর মান বলে দিও সব এসআই। তো এখানে আমি বসাচ্ছি 1.6 × 10⁻⁻19 ইন্টু ভি হচ্ছে কত বেগে ঘুরছে, কত বেগে ঘুরছে 2.18 × 10⁻6 এত বেগে ঘুরছে, ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে 5.3 × 10⁻11। এবার এইখানে যেটা 1 মিউ আর বি দিয়ে আছে না, এটার মানে হচ্ছে 1 বোর মেগাট্রন, কি বললাম 1 বোর মেগাট্রন, ঠিক আছে। এই জিনিসটা মনে রেখো, এর মানে হচ্ছে 1 বোর মেগাট্রন, যেটা এখানে লেখা আছে, ঠিক আছে। তাহলে এখানে মানগুলো এবার তুমি যদি বসিয়ে ভাগটা করে, যেটা আমি বলছি এখানে 1.6 × 10⁻19, ঠিক আছে, -19 ইন্টু 2.18 × 10⁻6 ইন্টু 5.3 × 10⁻11 ভাজিত 2, এটা তোমাদের এরকম আসছে 9.24 × 10⁻24, এবং এইটার মানই হচ্ছে 1 বোর মেগাট্রন। এটা মানে তোমরা যদি এইখানে উত্তরটা ছাড়ো তবুও ঠিক, এইখানে উত্তরটা ছাড়ো তবুও ঠিক, কারণ পরীক্ষার হলে তো তোমরা বুঝতে পারবে না যে এটা 1 মেগাট্রন, ঠিক আছে, 1 বোর মেগাট্রন অ্যান্সার হবে, তোমার পরীক্ষায় বুঝতে পারবে না, তো তোমরা এইখানেই ছেড়ে দেবে, ফুল মার্কস পেয়ে যাবে। পরের কোশ্চেনে যাই আমরা।
পরের কোশ্চেনে বলা হচ্ছে এখানে হাইড্রোজেন পরমাণু থেকে নিঃসৃত ফোটনের সর্বোচ্চ সীমা, এটা জেনে রাখো তো ই ম্যাক্স, এই সূত্রটা ডাইরেক্ট অ্যাপ্লাই করবে আর সি এইচ, তোমাদের ছায়ার বইয়ে দেখবে এই সূত্রটা লেখা আছে আর সি এইচ, ঠিক আছে। এখানে আর এর মানটা যেখানে বসানো আছে আমরা সেটাতেই বসাবো, ঠিক আছে। ন্যানোমিটার ইনভার্স আছে আর এখানে জুল আছে, আমরা কিন্তু আর এর মানটা কিসে বসাবো, এসআই বসাবো, ঠিক আছে। আর এর মান এসআই যদি বসাই সেটা আছে 1.09 ইন্টু 10⁻7 ইন্টু সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸8 ইন্টু এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻−34, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করে দেখা যাক কত আসছে। তো প্রথম হচ্ছে 1.09 ইন্টু 10⁻7 ইন্টু 3 ইন্টু 10⁸8 ইন্টু 6.63 ইন্টু 10⁻−34, এটা ক্যালকুলেশন করে এরকম আসছে 2.168 ইন্টু 10⁻−18, এইটা কিন্তু আমাদের জুলে এসছে। এটাকে যদি আমি ইভিতে নিয়ে যাই তাহলে একে ভাগ দিতে হবে ইলেকট্রনের আধান দিয়ে, যেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19, এবং এটা ভাগ দিলে দেখবে এটা আসছে মোটামুটি 13.55 ইলেকট্রিক ভোল্ট, ঠিক আছে। এখানে 13.6 আছে, অসুবিধা নেই। তো এই উত্তরটা আমাদের মিলল। পরের কোশ্চেন দেখা যাক, একটি ভৌমস্থর মানে আবার বল দিচ্ছি, ভৌমস্থর মানে এন এর মান 1, ঠিক আছে। হাইড্রোজেনের অণু 10.2 ইভি শক্তি শোষণ করে, খুব ভালো কথা। এটা ভৌমস্থর মানে হচ্ছে ই সমান কত 10.2 শক্তি শোষণ করে, অণুটির কৌণিক ভরবেগ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তো আমাকে এখানে প্রথম জানতে হবে যে কত নম্বর স্তর থেকে কত নম্বর স্তরে এসছে, তারপরে এইটা ওর উত্তর এসেছে, ঠিক আছে। তো আমি যদি এখানে E1 বের করি, আমরা ইলেকট্রনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, প্রথম যে কক্ষপথে তার এনার্জি কিন্তু আমরা এটা জানি যে 13.6, ঠিক আছে। 13.6 কিন্তু আমরা জানি যখন এন এর মান 1 হয়। তাহলে এবারে বলেছে 10.2 শক্তি সে শোষণ করেছে, শক্তি যদি শোষণ করে, ঠিক আছে, সে তো উপরে চলে যাবে, ঠিক আছে। কত নম্বরে গেছে এবার সেটাই আমাদের দেখতে হবে, যে 13.6 মানে ই হচ্ছে 1, এবার 10.2 মানে সে কোথায় গেছে। এখানে আমি ছবি এঁকে বোঝাচ্ছি। এইখানে আছে এন এর মান 1, ঠিক আছে, এইখানে ধরো আছে এন এর মান 2, এরপরেও আছে, তো এই জায়গায় হচ্ছে -13.6, এই জায়গায় হচ্ছে -3.4। ও বলেছে এই ভৌমস্তর থেকে কোনো একটা জায়গায় গেছে এবং 10.2 ইলেকট্রিক ভোল্ট শক্তি শোষণ করেছে। আমাদের এটাই বের করতে হবে যে এন এর মান কত। একটা এন এর মান আমরা জানি 1, আর একটা এন এর মান আমরা জানলে আমরা বলতে পারবো যে ভৌমস্তর থেকে সে কত নম্বর কক্ষপথে গেছে। একটা এন এর মান বেরিয়ে গেল। 2 নম্বর যদি এন এর মান বের করতে চাই E2, এটা সমান কি -13.6, ওপরে থাকে z², নিচে থাকে n², ঠিক আছে। তো এইখানে যদি এই দুটোর মধ্যে শক্তির পার্থক্য যদি তুমি দেখো, শক্তির পার্থক্য দেখবে এখানে থাকবে 10.2, n = 1 আর n = 2 এর মধ্যে শক্তির পার্থক্য থাকে 10.2 এইখানে, ঠিক আছে। এখানে যদি E2 মান আমি যদি -3.4 বসাই না, আর এখানে -13.6 বসাই, z এর মান 1 বসাই, n² থাকলো, এইটা কেটে দেখবে এখানে n এর মান যেটা আসে সেটা থাকে 2। তার মানে ইলেকট্রনটা n = 1 থেকে n = 2 তে গেছে। কি বললাম, ইলেকট্রনটা এই 1 নম্বর থেকে 2 নম্বরে গেছে। সোজা সাপটা কথা হিসাবে বুঝো, এইখান থেকে যদি আমি ইলেকট্রন থেকে 10.2 ইলেকট্রিক ভোল্ট শক্তি দিই, ঠিক আছে, ও কোথায় যাবে 2-এ, অন্য কোথায় যেতে পারবে না, কারণ 1 নম্বর আর 2 নম্বর কক্ষপথের যে শক্তির যে পার্থক্য সেটা হচ্ছে 10.2, ঠিক আছে। 10.2 শক্তি দিলে ও কোথায় যাবে, 1 থেকে 2, সেই জন্য এটা n এর মান 1 আর n এর মান 2, মানে n1 এর মান 1, n2 এর মান 2। এবার আসি কৌণিক ভরবেগের কথা। কৌণিক ভরবেগ L সমান nh/2π আমরা জানি, তাহলে ডেল্টা L সমান আমরা কি লিখতে পারি, L2 - L1। তাহলে এখানে L2 এর জায়গায় কোথায় বসাবো, যে দ্বিতীয়তে কোথায় গেছে, 2-এ গেছে, তো এটা 2h/2π এসলো, মাইনাস L1 মানে প্রথমে কোথায় ছিল, 1 নম্বরে ছিল, সেটা হচ্ছে h/2π। 2 আর 2 যদি কাটে আর h/π যদি আমি কমন নিই, এখানে থাকলো 1 - 1/π, সরি 1 - 1/2 থাকলো এখানে, মানে 1 থেকে হাফ বাদ দিলে হাফ, তার মানে এইটা থাকলো h/2π, এবং h/2π এর অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা দেখি। কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলো, আমি তোমার সলিউশন করে দেবো, একটা ছোট পারা ভিডিও বানিয়ে হলেও তোমার প্রবলেমের সলিউশনটা আমি করে দেবো। পরবর্তী কোশ্চেন আমরা দেখা যাক।
পরবর্তী কোশ্চেন, দুটো কোশ্চেন আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে দুটো কোশ্চেন আছে, দেখতে পাচ্ছ দুটো অ্যান্সার আছে, দুটো কোশ্চেন এখানে আছে। একটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের মোট শক্তি মানে হচ্ছে ই অফ টোটাল, এটা বলছে -x জুল। তাহলে স্থিতিশক্তি কত হবে? ঠিক আছে, কি বলছে মানে স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি। এবার আমরা তো এটা ডাইরেক্ট জানি যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 2 অফ ই টোটাল এনার্জি। এখানে দেখো আমি লিখেও রেখেছিলাম, ঠিক আছে, এই জায়গাটায় দেখো আমি হয়তো লিখেও রেখেছিলাম, এই দেখো পোটেনশিয়াল এনার্জি 2 অফ টোটাল এনার্জি। তো এই সূত্রগুলি কিন্তু আমরা ব্যবহার করছি, ঠিক আছে, এই সূত্রগুলি কিন্তু আমরা ব্যবহার করছি এবং এগুলো তোমাদের ব্যবহার করা শিখতে হবে। তো ই অফ পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 2 ই অফ আমাদের টোটাল এনার্জি। তাহলে এইখানে আমাদের 2 ইন্টু টোটাল এনার্জি হচ্ছে -x। তো এইটা উত্তর কত? -2x জুল, এবং সেটাই আছে। নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে আবর্তনরত ইলেকট্রনের শক্তি এত। যদি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে, তার মানে সে কোথা থেকে আসছে? n=2 থেকে সে দ্বিতীয় কক্ষপথ n=2 থেকে সে আসছে, কোথায় আসছে? n=1 আসছে, দিয়ে বলছে ফোটনের শক্তি, নিশ্চিত ফোটনের আমাদের শক্তি জানতে চাইছে। যদি ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে যায়, কি বললাম? দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে যায়, তাহলে নিশ্চিত ফোটনের শক্তি কি হবে? তাহলে শক্তি, ফোটনের শক্তি এটা হচ্ছে ডেল্টা ই। যদি আমি বলি ডেল্টা ই সমান E2 - E1, ঠিক আছে। E2 মান কত? এখানে যেটা বলেছে প্রথম বোর কক্ষ, এটা হচ্ছে তো -13.6, এটা আমি বুঝলাম। E2টা কত? একটু আগে দুবার বার করেছি, E2-র মান হচ্ছে -3.4। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এইটা আসবে দেখো 10.2 ইলেকট্রিক ভোল্ট। এইখানে তার মানে এটা কি হয়েছে দেখো, আমি তোমাকে ভালো করে বুঝাই। এন এর মান এখানে আছে 1, ঠিক আছে, এখানে আছে এন এর মান 2। 1 নম্বর থেকে 2 নম্বরে যেতে তাকে 10.2 ইলেকট্রিক ভোল্টের শক্তি দিতে হচ্ছে। আর যদি 2 নম্বর থেকে 1 নম্বরে সে আসে, তার মানে সে 10.2 ইলেকট্রিক ভোল্টের শক্তি কিন্তু সে ছেড়ে দিচ্ছে। এবং এটাই সেই কোশ্চেনটা, যে প্রথম গৌর কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের শক্তি 13.6, মানে এই জায়গাতে হচ্ছে 13.6 আর এই জায়গাতে আছে -3.4, ঠিক আছে। দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে যায়, তাহলে নিশ্চিত ফোটনের শক্তি মানে এবার দ্বিতীয়, এতক্ষণ আমরা করছিলাম 1 নম্বর থেকে 2 নম্বরে পাঠাচ্ছিলাম, এবার জাস্ট 2 থেকে 1-এ নিয়ে এসেছি। তার মানে 1 থেকে 2-এ যেতে ও যদি 10 জুল শক্তি লাগে, তাহলে 2 থেকে 1-এ যখন আসবে ওই 10 জুল শক্তিতে ছেড়ে দেবে, স্বাভাবিক হিসাব একদম, ঠিক আছে। মানে এক কথায় তুমি ধরো কারো কাছ থেকে লোন নিচ্ছ 10 টাকা, ঠিক আছে, তো তুমি তো তাকে এবার লোন যখন মানে ফেরত দেবে 10 টাকায় ফেরত দেবে, ঠিক আছে, এরকম জিনিসটা। তো এত দূর অবধি আমাদের রইলো। আর একটা পার্টের আসবে, তাহলে আমাদের পুরো পরমাণু চ্যাপ্টারে যত তোমাদের কোশ্চেন ব্যাংকের সলিউশনগুলো আছে, প্রবলেম যেগুলো আছে, সেগুলো সব সলিউশন হয়ে যাবে। নেক্সট কিন্তু আমরা ভিডিও দেবো তোমাদের রায়মার্টিন থেকে বা অন্য কোনো বই থেকে যে PYQ আছে, যত প্রবলেমগুলো আছে আজ পর্যন্ত যেগুলো এসছে পরীক্ষায়, সেগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেবো, ঠিক আছে। আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর টেলিগ্রামটা কিন্তু মাস্ট জয়েন হয়ে যাও।